স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি সময় আরক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে সময় আরক্ষণের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে সেগুলো একটু আলোচনা করছি। তো দেখো, নাম্বার 1 কী আছে না, দৈনন্দিন সময় বিবরণী। তো নামটা থেকেই বুঝতে পারছি এই বিবরণীতে কি হবে না, দেখো লেখা রয়েছে যে বিস্তারিতভাবে মানে ডিটেলসে প্রত্যেক শ্রমিকের কাজের বিবরণ, অর্থাৎ কোন কাজটি করতে সে কত সময় নিয়েছে আর তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তো দেখো বলেছে প্রত্যেক শ্রমিকের জন্য আলাদা আলাদা সময় বিবরণী রাখা হয় এবং সেই সময় বিবরণী দৈনন্দিন ভিত্তিতে রাখা হয়। হয়ে গেল এটা। তো দেখো, সাধারণত ছোট আয়তনের উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেখানে শ্রমিকের সংখ্যা কম থাকে কিংবা কাজের পরিমাণ কম, সেই সব প্রতিষ্ঠানে এই ধরনের বিবরণী প্রস্তুত করে কাজে ব্যয়িত সময়ের নির্ধারণ করা হয়। তাহলে এটা একটু খেয়াল রাখবে যে ছোটোখাটো প্রতিষ্ঠানে কোন পদ্ধতির কোন সময় আরক্ষণের পদ্ধতি দেখা হয় না, এই দৈনন্দিন সময় বিবরণী। এরপর আসছে দেখো সাপ্তাহিক সময়ের বিবরণী। তো এটাতে কি করা হবে না, নামটা দেখে বুঝতে পারছি এটাতেও এই ক্ষেত্রে প্রত্যেক শ্রমিককে সময়ের একটি বিবরণী দেওয়া হয়, যেখানে সে সারা সপ্তাহ ধরে কোন কোন কাজে কত সময় ব্যয় করেছে তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে। ঠিক আছে, তো দেখো এটা আমরা বুঝতে পারলাম সাপ্তাহিক। হ্যাঁ, তো এটার দেখো কিছু সুবিধা আর অসুবিধাও রয়েছে, যেমন দৈনন্দিন বিবরণীর পরিবর্তে সাপ্তাহিক বিবরণী প্রস্তুত করা হলে তুলনামূলকভাবে কম বিবরণী প্রস্তুত করতে হয়। অন্যদিকে এক সপ্তাহ ধরে এই বিবরণী শ্রমিকের কাছে থাকা ফলে তা হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখো এটা ছবিটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, তবে দৈনন্দিন কিংবা সাপ্তাহিক ভিত্তিতে এই সময়ের বিবরণী প্রস্তুত করা হলেও মাসিক ভিত্তিতে সাধারণত এই বিবরণী প্রস্তুত করা হয় না, কেননা শ্রমিকদের মাসিক ভিত্তিতে মজুরি প্রদান হচ্ছে এটি সচরাচর দেখা যায় না। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকদের সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে মজুরি দেওয়া হয়। ঠিক আছে, ফলে দেখো সাপ্তাহিক সময়ের বিবরণীতে কাজের জন্য ব্যয়িত সময়ের বিবরণী লিপিবদ্ধ করার বিষয়টি বেশি মাত্র দেখা যায়। তো এখান থেকে এরকম একটা ছোট কোয়েশ্চেন চলে আসতে পারে যে কোনটা বেশি ব্যবহার করা হয় না, এখানে উত্তরটা হবে সাপ্তাহিক। ঠিক আছে, পদ্ধতি। নেক্সট আসছে দেখো কাজের বিবরণী। কাজের বিবরণী মানে জব কার্ডস। প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য একটি শ্রমিক ঠিক কতটা সময় ব্যয় করেছে এবং তার মধ্যে কতটা স্বাভাবিক সময়ের কাজ এবং কতটা অতিরিক্ত সময়ের কাজ তার বিস্তারিত বিবরণ সংবলিত যে কার্ডটি শ্রমিক নিজে প্রস্তুত করে তাকে কাজের বিবরণী বা জব কার্ড বলে। এই কাজের বিবরণীর জব কার্ড উপর ভিত্তি করে খুব সহজেই প্রতিটি কাজের জন্য শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরির পরিমাণ নির্ধারণ করা যায়। তো এটা দেখো অনেক রকম হয়, যেরকম একটা হচ্ছে কাজভিত্তিক বিবরণী, এগুলো একটু দেখবে টাইপসগুলো কি কি রয়েছে। নেক্সট আসছে দেখো সময়ভিত্তিক বিবরণী, আর থার্ড হচ্ছে সম্মিলিত কাজ ও সময়ভিত্তিক বিবরণী। তো প্রথমে আমরা চলে আসছি কাজভিত্তিক বিবরণী। কাজভিত্তিক বিবরণী কি না, দেখো লেখা রয়েছে এই কার্ড বা বিবরণীতে একজন শ্রমিককে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদাভাবে বিবরণী তৈরি করতে হয়। ঠিক আছে, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা বিবরণী, অর্থাৎ সব কটা আলাদা আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো কাজের জন্য শ্রম সংক্রান্ত ব্যয় নির্ধারণ করার উদ্দেশ্যে ওই কাজে যতজন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেকের জব কার্ড বিবেচনা করে তাদের সেইভাবে মজুরিটা নির্ধারণ করতে হয়। ঠিক আছে, তবে একটি নির্দিষ্ট কাজে একসঙ্গে অনেক শ্রমিক কাজ করলে সেক্ষেত্রে সকল শ্রমিকের জব কার্ড বিবেচনা করে তবেই এই মজুরি সংক্রান্ত ব্যয় নির্ধারণ করা যায়, যে প্রক্রিয়া কিছুটা হলেও জটিল ও সময় সাপেক্ষ। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদাভাবে এই বিবরণী কিভাবে প্রস্তুত করা হয় দেখো, এই যে ছবিটা দেখলে বুঝতে পারবে। নেক্সট আসছে দেখো সামগ্রিকভাবে কাজের বিবরণী। তো এটাতে কি হবে না, দেখো শ্রমিককে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদাভাবে বিবরণী তৈরি না করে সামগ্রিকভাবে মানে একসাথে তার সম্পাদিত সব কয়টি কাজের একটি বিবরণী প্রস্তুত করতে হয়। ঠিক
ঠিক আছে, যেমন দেখো বলেছে যে একটা শ্রমিক সপ্তাহে তিনটি আলাদা আলাদা কাজ সম্পন্ন করেছে, সেক্ষেত্রে তাকে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা বিবরণী প্রস্তুত না করে সামগ্রিকভাবে তার নেওয়া সম্পাদিত সমস্ত কাজের জন্য একটি সামগ্রিক বিবরণী প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো দেখো বলেছে সাধারণত যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট মানের একই ধরনের পণ্য নিরন্তরভাবে প্রস্তুত করে, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকেরা এই উপায়ে জব কার্ড বা কাজের, তাহলে এটা দেখো ইম্পর্টেন্ট লাইন, যেরকম কোয়েশ্চেন আসতে পারে যে সাধারণত যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট মানের একই ধরনের পণ্য নিরন্তরভাবে প্রস্তুত করে, সেখানে কোন কাজের বিবরণী ব্যবহার করা হয় পদ্ধতি, তো তখন উত্তরটা হবে সামগ্রিকভাবে কাজের বিবরণী। ঠিক আছে, এই ক্ষেত্রে জব কার্ড প্রস্তুত করার প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ, কেননা প্রতিটি কাজের জন্য আলাদা আলাদাভাবে না করে একসাথে সেটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা আছে, তবে যে সকল প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়কালে একই ধরনের কাজ না হয়ে বা পণ্য উৎপাদন না হয়ে ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন হয়, মানে আলাদা আলাদা সব পণ্য উৎপাদন হচ্ছে, সেই সব ক্ষেত্রে এই উপায়টি অবলম্বন করা যায় না। ঠিক আছে, তখন কি হয় না, অনেকেই এই পদ্ধতিটিকে উৎপাদন একক ভিত্তিক জব কার্ড প্রস্তুত পদ্ধতি, পিস ওয়ার্ক বেসড জব কার্ড নামে অভিহিত করে থাকেন। নেক্সট আসছে সময়ভিত্তিক বিবরণী। এই ধরনের বিবরণী বা জব কার্ড প্রতিটি বিভাগে আলাদা আলাদাভাবে রাখা হয় এবং সময় বিবরণীর অতিরিক্ত বিবরণী হিসেবে এই ধরনের কার্ড বা বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। কিভাবে একজন শ্রমিক তার সময় বিবরণীতে উল্লিখিত সময়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য ব্যয় করেছে তার একটি পরিষ্কার ছবি এই কার্ডের মাধ্যমে পাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা এটা বুঝতে পারলে কীরকমভাবে করা হচ্ছে। নেক্সট আসছে নাম্বার সি, সম্মিলিত কাজ ও সময়ভিত্তিক বিবরণী। তো এই বিবরণীতে কি হলো না, কাজভিত্তিক বিবরণী এবং সময়ভিত্তিক বিবরণীর একটি সম্মিলিত রূপ একসাথে করা হয়, কাজটাও আর সময়ভিত্তিক বিবরণীও। দেখো কি বলেছে না, সাধারণত যেসব প্রতিষ্ঠানের আয়তন ছোট এবং কম সংখ্যক শ্রমিক যেখানে কাজ করে এবং সাধারণভাবে সারাদিন ধরে একটি নির্দিষ্ট কাজে লিপ্ত থাকে, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সম্মিলিত বিবরণী বিশেষ কার্যকারী। ছোট আকারের প্রতিষ্ঠানে শ্রমিকদের কারখানায় আসা যাওয়ার সময় আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করতে হয় না এবং কোন কোন কাজে তারা কত সময় ব্যয় করেছে তাও আলাদাভাবে লেখা হয় না। কিন্তু এই ধরনের বিবরণী যদি রাখা হয় তবে এই ধরনের প্রতিষ্ঠানে একই সঙ্গে সময় লিখন এবং সময় আরক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য একসঙ্গে রাখা সম্ভব হবে। তাহলে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে সময় লিখন এবং সময় আরক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য একসাথে রাখা হয় কোন পদ্ধতিতে, তো তখন উত্তরটা হবে সম্মিলিত কাজ এবং সময়ভিত্তিক বিবরণী। ঠিক আছে, এই যে দেখো বলেছে এই বিবরণীতে শ্রমিকদের কাজ ও সময় সংক্রান্ত তথ্য এমনভাবে রাখা হয় যাতে একজন শ্রমিক কারখানায় মোট কত সময় ধরে কাজ করেছে এবং কোন কোন কাজের জন্য কত সময় ব্যয় করেছে তার একটি সার্বিক চিত্র এই বিবরণী থেকে পাওয়া যায়। ঠিক আছে, এবার আসছে দেখো সময় লিখন এবং সময় আরক্ষণের মধ্যে পার্থক্যটা আমরা একটু চট করে দেখে নিই। হাজিরা অফিসে বা হাজিরার কাজে নিযুক্ত কর্মচারী এই সময় লিখনের কাজ করে। সময় লিখনের ক্ষেত্রে শ্রমিকদের কোনো ভূমিকা নেই, কিন্তু সময় আরক্ষণে কি হচ্ছে না, শ্রমিকরা নিজেরাই তাদের বিভিন্ন কাজে ব্যয়িত সময়ের বিস্তারিত তথ্য নির্ধারিত নথিতে লিপিবদ্ধ করে, তবে তার সত্যতা নিশ্চিত করার জন্য দল সর্দার বা পর্যবেক্ষককে নিয়ে তা স্বাক্ষর করিয়ে নিতে হয়। তারপর দেখো অন্তর্ভুক্তি কি বলেছে
না সময় লিখনে শ্রমিকের কারখানায় উপস্থিতির মোট সময় বিবেচনা করা হয়। কিন্তু সময় আরক্ষণে কি হচ্ছে না শুধুমাত্র কাজের জন্য শ্রমিক কারখানায় যে সময় ব্যয় করেছে সেই সময়ে এখানে বিবেচনা করা হয়। সময় নষ্ট হওয়া কিংবা শ্রমিকের অলস সময় এখানে বিবেচনা করা হয় না। সময় লিখন হলো প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়া। আর শ্রমিকের কারখানায় অবস্থানকালে বিভিন্ন কাজের জন্য ব্যয়িত সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়া হলো আরক্ষণ। তারপর দেখো বলেছে অতিরিক্ত কাজের জন্য মজুরি প্রদান সহ শ্রমিকদের প্রাপ্য মজুরি নির্ধারণের জন্য সময় লিখন প্রয়োজন। কিন্তু যে সকল সম্পন্ন কাজের জন্য শ্রমিকদের সময় ব্যয়িত হয়েছে সেই সব কাজের প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় নির্ধারণ করার উদ্দেশ্যে এই সময় আরক্ষণ করার প্রয়োজন হয়। উদ্দেশ্যটা কি না কারখানায় শ্রমিকদের হাজিরার বিষয়ে প্রয়োজনীয় শৃঙ্খলা আনার উদ্দেশ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আর সময় আরক্ষণে কি হচ্ছে না একজন শ্রমিক কতক্ষণ কারখানায় ছিল এবং তার মধ্যে কতটা সময় কার্যকারীভাবে উৎপাদন বা নির্ধারিত কাজের জন্য ব্যয়িত হয়েছে তা নির্ণয় করাই এই ব্যবস্থা গ্রহণের মূল উদ্দেশ্য। প্রত্যক্ষ ব্যয় নির্ধারণ। প্রত্যক্ষ ব্যয় মানে যেটা কিনা ডাইরেক্ট, ঠিক আছে, যে এক্সপেন্সেসগুলো রয়েছে নির্ধারণের সময় লিখনের সেই অর্থে কোনো ভূমিকা নেই। সময় লিখন না করেও প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে যাবতীয় মজুরি সংক্রান্ত তথ্য পাওয়া যায়। আর সময় আরক্ষণ না করে উৎপাদনের প্রত্যক্ষ ব্যয় নির্ধারণ করা যায় না, কেননা উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় এই ব্যবস্থার প্রাপ্য তথ্য থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো এবার দেখো আছে সময় লিখন এবং সময় আরক্ষণের মধ্যে মিলকরণ। এটা তোমরা একটু পড়ে নিও, পড়লে বুঝতে পেরে যাবে। আমি এবার পড়াচ্ছি হচ্ছে অলস সময়। অলস সময় মানে দেখো কি বলেছে না সময় লিখন অনুযায়ী সময়ের তুলনায় কাজে ব্যয়িত সময় যতটা কম ততটাই হলো অলস সময়। তার মানে কি না যে সময়ের জন্য শ্রমিকদের মজুরি প্রদান করা হয় কিন্তু তারা সেখানে কোনো কাজ করে না সেই সময়টায়, সেটাই হলো অলস সময়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। এক্সাম্পল বা উদাহরণটা পড়বে তাহলে তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে আইডিয়াটা। তো দেখো অলস সময়ের দুরকম কারণ হয়, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। স্বাভাবিক কারণগুলো একটু দেখে নেবে, যেরকম ধরো যন্ত্র রক্ষণাবেক্ষণের সময় উৎপাদন বন্ধ রাখতে হয়, তখন শ্রমিকরাও অলস হয়ে কোনো কাজ না করে বসে থাকে। রক্ষণাবেক্ষণ মানে এই যে ডিভাইস বা যে মেশিনগুলো সেগুলোকে মেনটেন করতে হয়, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কস্ট যেটা সেটা। তারপর দেখো আছে যখন উৎপাদনের সাধারণ প্রক্রিয়ায় মানে নর্মাল যে প্রসিডিওরটায় যন্ত্রে প্রয়োজনীয় উপাদান দেওয়া বা যন্ত্রটিকে উৎপাদনের উপযোগী করে তোলার জন্য যতটুকু সময় ব্যয় হয় তখন শ্রমিকরা অলসভাবে বসে থাকে। যেমন ধরো আজকে শ্রমিকরা একটা কারখানায় কাজ করছে যেখানে কম্পিউটার দিয়ে কাজ করতে হবে, তো কম্পিউটার তো যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে না, ওটাকে সেটিং করে চালাতে একটু সময় লাগবে, তো তখন ওইটুকু টাইমটা ওরা আইডল টাইম বসে থাকবে। তারপর দেখো বলেছে যখন কাঁচামালের অভাবে কিংবা প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার অভাবে শ্রমিকরা যে কোনো কাজ করতে পারে না তখন অলস সময় কাটিয়েই তারা কাঁচামাল বা প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার অপেক্ষায় থাকে। তারপর দেখো বলেছে প্রতিদিনের কাজ শুরু করার সময় শ্রমিকদের নির্দিষ্ট কাজ ভালোভাবে বুঝে নেওয়ার থাকে এবং নির্ধারিত প্রক্রিয়ায় কাজ শুরু করার জন্য যে সময় লাগে। শ্রমিকরা যখন একটি কাজ শেষ করে পরের কাজটি শুরু করে তার মধ্যবর্তী সময়টুকুতে কিছুটা অলস সময় ঢুকে পড়ে। তারপর দেখো বলেছে ব্যক্তিগত প্রয়োজনে কিংবা চা জলখাবার খাওয়ার জন্য শ্রমিকরা কাজের মাঝে মাঝে কিছুটা সময় নেয়। আর লাস্ট কি বলেছে না দেখো কারখানায় মূল প্রবেশদ্বার থেকে কাজের জায়গায় যাওয়া পর্যন্ত এবং কাজের শেষে কাজের জায়গা থেকে কারখানায় মূল প্রবেশদ্বারে ফিরে আসা পর্যন্ত সময়টুকুতে শ্রমিকরা কোনো কাজ করতে পারে না। নেক্সট আসছে অস্বাভাবিক কারণ, সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো বলেছে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে হঠাৎ করে যদি যন্ত্রপাতি বন্ধ হয়ে যায় তখন উৎপাদনের কাজ ব্যাহত হয় এবং শ্রমিকরা অলস হয়ে সময় কাটায়। তারপর দেখো ধর্মঘট, এই যে লেবার স্ট্রাইক যেটা হয়
তাদের ওয়েজেস বাড়ানোর জন্য যেটা করে, অগ্নিকাণ্ড হলো কোনো প্রভৃতি কারণে, তারপর হচ্ছে কারখানায় বিদ্যুৎ হঠাৎ চলে গেলে তখন হয়, মজুত রক্ষক কিংবা ক্রয় বিভাগের অসতর্কতার কারণে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে দেরি হলে কাঁচামালের অভাবে কাজ কী করে শুরু করবে শ্রমিকরা, তখন অলস সময় কাটায়। তারপর দেখো বলেছে উৎপাদন প্রক্রিয়ার কোনো ত্রুটি থাকলে উৎপাদনের মাঝে মাঝে শ্রমিকদের অলস হয়ে কাটাতে হয়। কারখানা কর্তৃপক্ষ কোনো কারণে কারখানায় লক আউট ঘোষণা করলে, লক আউট হয় সিচুয়েশন, হঠাৎ করে কোনো ক্রাইসিস দেখা গেলে তখন হবে। তারপর দেখো অনাবশ্যকভাবে উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ঘাটতি দেখা দিলে তখনও হচ্ছে এটা। তো আমরা এই যে অলস সময়ের কারণগুলো মূলত দেখো 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি না, উৎপাদক সংক্রান্ত কারণ, প্রশাসনিক সংক্রান্ত কারণ, আর হচ্ছে অর্থনৈতিক কারণ। ঠিক আছে, তো উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বাজে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ হয়ে গেলে উৎপাদনের কাজ ব্যবহৃত হয়। এই কারণে যে অলস সময় সৃষ্টি হয় তা হলো উৎপাদক সংক্রান্ত কারণ। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী কারখানায় লক আউটের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেলে যে অলস সময় সৃষ্টি হয় তা হলো প্রশাসনিক কারণ। সর্বোপরি পণ্যের চাহিদা কমে যাওয়ার জন্য উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য অলস সময়ের সৃষ্টি হয়, তা হলো অর্থনৈতিক কারণ। ঠিক আছে, দেখো তাহলে এটা এখান থেকে একটুখানি পড়ো কি বলেছে না, উৎপাদন সংক্রান্ত কারণ এবং প্রশাসনিক কারণে যে অলস সময়ের সৃষ্টি হয় তা মূলত অস্বাভাবিক কারণ, এবং অর্থনৈতিক কারণে যেটা সেটা কিন্তু স্বাভাবিক, কারণ অর্থনৈতিকটা তো কখনো হঠাৎ করে হয় না, ওটা তো আমাদের স্বাভাবিকের মধ্যেই পড়ছে। তো এটার দেখো আমরা কিভাবে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং করি এবার সেটা একটু দেখে নিতে হবে। দেখো কি বলেছে না, পরিব্যয় হিসাববিদ্যার নীতি অনুযায়ী এই অলস সময়ের হিসাব নিকাশ করার উদ্দেশ্যেই মূলত অলস সময়কে 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ স্বাভাবিক আর অস্বাভাবিক অলস সময়। তো দেখো বলেছে অপরিহারযোগ্য বা স্বাভাবিক অলস সময়ের ব্যয়কে উৎপাদন ব্যয়ের অংশ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যে অপরিহারযোগ্য বা স্বাভাবিক অলস সময়ের ব্যয়কে উৎপাদন ব্যয়ের অংশ হিসেবে গণ্য করা হয়, এবং পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয়ে এই ব্যয় কারখানা সংক্রান্ত উপরিব্যয় হিসেবে যোগ করা হয়। অন্যদিকে পরিহারযোগ্য বা অস্বাভাবিক অলস সময়ের ব্যয়কে সেই অর্থে উৎপাদন ব্যয়ের অংশ হিসেবে বিবেচনা না করা হলেও প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত লাভ ক্ষতি নির্ণয়ের উদ্দেশ্যে এই ব্যয়কে ক্ষতি হিসাবে গণ্য করা হয় এবং উৎপাদনের মুনাফা থেকে বাদ দিয়ে দেখানো হয়। অন্যভাবে বলা যায় এটা যে কি না, অস্বাভাবিক অলস সময়ের ব্যয়কে উৎপাদন ব্যয় নির্ধারণের ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় না। তো এভাবে আমরা দেখো হিসাব নিকাশটা কিভাবে করব না, স্বাভাবিক অলস সময়ের ব্যয়ের জন্য কি করা হয় না, দেখো স্বাভাবিক অলস সময়ের ব্যয় মানে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, আর অস্বাভাবিকটা কোথায় চলে যাবে, কস্টিং প্রফিট আর লস অ্যাকাউন্ট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো দেখো এবার আসছে অলস সময়ের নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে না, নিয়ন্ত্রণযোগ্য অলস সময়। ঠিক আছে, যেমন নির্দেশ পাওয়ার অপেক্ষার জন্য সৃষ্ট অলস সময় কিংবা কাজের প্রবাহে বিঘ্ন ঘটার জন্য সৃষ্ট অলস সময় সর্দারের দক্ষতায় নিয়ন্ত্রিত হয়। উৎপাদন স্থলে অনিয়ন্ত্রণযোগ্য হলেও প্রশাসনিক স্তরে নিয়ন্ত্রণযোগ্য অলস সময়। ঠিক আছে, দেখো কি বলেছে না, ঘন ঘন যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে কিংবা প্রয়োজনীয় কাঁচামাল দেরিতে আসার জন্য সৃষ্ট অলস সময় নিয়ন্ত্রণে শ্রমিক সর্দারের কোনো ভূমিকা না থাকলেও প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের অলস সময় সৃষ্টি হওয়া বন্ধ করা যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। নাম্বার 3 দেখো বলেছে অনিয়ন্ত্রণযোগ্য অলস সময়। তো অনিয়ন্ত্রণযোগ্য অলস সময় কি বলেছে
না কারখানার স্তরে কিংবা প্রশাসনিক স্তরে, যে স্তরেই হোক না কেন, কোনো ব্যবস্থাই এই ধরনের অলস সময় সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন দেখো বলেছে, কারখানার শ্রমিকরা কিংবা রাজ্য বা দেশের শ্রমিক সংগঠন মানে লেবার ইউনিয়নের ডাকা ধর্মঘটের ফলে বা স্ট্রাইকের ফলে কিংবা অর্থনৈতিক মন্দার কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার জন্য সৃষ্ট অলস সময় নিয়ন্ত্রণ করা যায় না। এই ধরনের অলস সময় অস্বাভাবিক নয় এবং কোনো অবস্থাতেই তা পরিহার করা বা এড়িয়ে যাওয়া যায় না। ঠিক আছে? তো দেখো, নিয়মিত সময়ে অলস সময়ের বিবরণী প্রস্তুত করে অলস সময়ের কারণগুলি বিশ্লেষণ করা উচিত। এবার আসছে আমাদের লাস্ট কটা অঙ্ক আছে। এই কটা অঙ্ক করলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এই অঙ্কগুলো আমি তোমাদের সাথে পরের দিন লাস্ট পার্টে এই চ্যাপ্টারটার আলোচনা করে দেবো। আজকে তো অনেকটা লেন্দি হয়ে গেল ভিডিওটা, আজকে আর করছি না। ঠিক আছে? তো তোমরা যদি চ্যাপ্টারটা মোটামুটি বুঝে থাকো যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো একটু বোঝার আছে, ম্যাক্সিমামই এই চ্যাপ্টারটা থিওরি, তো আমি অত ডিটেলসে বোঝাতে পারলাম না। যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই বেশি বললাম। তো তোমাদের যদি একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করো। ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা আমাকে সাপোর্ট না দেখালে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না।